প্রায় ২১৫ বছর প্রাচীন মহিষাদলের রথযাত্রা বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। বলা হয় পুরী ও মাহেশের পরেই মহিষাদলের রথ তার ব্যাপকতায় ও বৈচিত্র্যে অনন্যতার দাবি রাখে। আজ আমরা অর্থাৎ ছন্ন ছাড়া উপস্থিত হয়েছি সেই মহিষাদল। রথ দেখব আর আপনাদেরও দেখাবো, সঙ্গে মহিষাদলের রথের ইতিহাসও জানাবো। পুরীর রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভারতের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ বাঁধ ভাঙা জলের মতো ধেয়ে আসে। পুরীর রথ প্রায় ৫,০০০ বছরের পুরনো। মাহেশের রথযাত্রা ১৫১০ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তবে মহিষাদলের রথযাত্রার সূচনা বর্ষ নিয়ে অনেকের মধ্যেই বিতর্ক রয়েছে। মহিষাদল রাজবংশ বইটি থেকে জানা যায় ১৭৭৬ সাল নাগাদ মহিষাদল রথযাত্রার প্রবর্তন করেছিলেন রাজপরিবারের সুশাসক রানী জানকী। কিন্তু অন্য একটি গবেষণায় জানা যায় জনৈক মতিলাল পাড়ে, যিনি রানী জানকী এবং প্রয়াত রাজা আনন্দলাল উপাধ্যায়ের পোষ্যপুত্র, তিনি রানী জানকীর মৃত্যুর পর ১৮০৪ সালে এই রথের সূচনা করেন। তবে এই রথের পরিকল্পনা রানী জানকী করেছিলেন। এই দেখুন মহিষাদলের সেই বিখ্যাত রথ, দেখতে মন্দিরের মতো। পুরীর রথযাত্রার অনুকরণে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে যে রথযাত্রার সূচনা হয়েছিল, সেই রথ ছিল ১৭ চূড়োর রথ। তৎকালীন সময়ে রানী জানকী ব্রহ্মদেশ থেকে শাল ও সেগুন কাঠ আনিয়ে এই রথ তৈরি করেছিলেন। খরচ পড়েছিল প্রায় ৬,০০০ সিক্কা। রথটি বর্গাকারে হয়ে কৌণিকভাবে উঠে গেছে। দৈর্ঘ্য ও প্রস্থ ৩২ ফুট। দ্বিতীয় তলের দৈর্ঘ্য ও প্রস্থ ২৫ ফুট, তৃতীয় তলে ২০ ফুট, চতুর্থ তলে ১৫ ফুট এবং পঞ্চম তলের দৈর্ঘ্য ও প্রস্থ ১০ ফুট। ৩৪টি কাঠের চাকা বিভিন্ন কোণ অনুযায়ী স্থাপন করা হয়েছে, যাতে দু একটি চাকা কাজ না করলেও রথ চলাচলের কোনো ব্যাঘাত না ঘটে। চাকাগুলো উচ্চতায় ৪ ফুট আর বেড় ১২ ফুট। ৪ খণ্ড কাঠ দিয়ে একটি চাকা নির্মাণ করা হয়েছে। প্রতি বছর নিয়ম করে ২টি চাকা মেরামত করা হয়। পুরো রথে মোট ৫২টি খুঁটি রয়েছে, যার মধ্যে ৪টে মোটা খুঁটি রথের কাঠামোকে ধরে রাখে। সামনের দুটো মোটা খুঁটির মাঝে রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি। রথের প্রতিটি তলে বারান্দা রয়েছে। সিঁড়ি দিয়ে ওঠে বারান্দায় হাঁটা চলাও করা যায়। বর্তমানে এই রথ, যা মহিষাদল রথতলা থেকে মাসিবাড়ি গুন্ডিচাবাড়ি যায়, তার উচ্চতা আগের মতো থাকলেও চূড়ার সংখ্যা কমিয়ে ১৩ করা হয়েছে। ১৮৬০ সালে রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গের ফরাসি বন্ধু মসিয়ে পেলু রথ দেখতে আসেন। তিনি ছিলেন আর্কিটেকচার। তিনি রথের
প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি নকশাও করেন। নকশায় চারিদিকের ঝুল বারান্দা, চার কোণের 4টি ঋষিমূর্তি যোগ হয়। চূড়ার সংখ্যাও কমে হয় 13। পরে রাজা সতীপ্রসাদ গর্গ 2টো সাদা ঘোড়া রথের সামনে যোগ করেন। রথের কোণে কোণে লতাপাতার নকশার বদলে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ প্রভৃতি জানোয়ারের উপর বর্ষা হাতে সৈন্য বা নর্তকীদের মিছিল দেখা যায়। ইতিহাস গবেষক তারাপদ সাঁতরা এগুলিকে মৃত্যুলতা ভাস্কর বলে অভিহিত করেছেন। এখন রথ টেনে আনা হয়েছে মাসিবাড়ি গুন্ডিচাবাড়িতে। 7 দিন ধরে গুন্ডিচাবাড়িতে উৎসব চলে। জমজমাট রথের মেলা প্রায় 15 দিন ধরে থাকে। এই রথ মূলত বিখ্যাত জিলিপি, আম কাঁঠাল, মাদুর আর চারাগাছের জন্য। কয়েকদিন ধরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভারতের বিভিন্ন প্রান্তের কয়েকশো লরি কাঁঠাল বোঝাই করে মেলার মধ্যে ছোট ছোট দোকানে বিক্রি করতে থাকে। স্কুল কলেজ প্রাঙ্গণে 7 দিন ধরে কাঁঠাল ও মুড়ি সহযোগে ছোটখাটো বনভোজনের আয়োজন করা হয়। উনিশশো 42 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীরা এই রথের দড়ি টেনে ইংরেজদের ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন। সালটা 1932। ভারত তখন পরাধীন। ইংরেজদের অত্যাচার মধ্য গগনে। জাতীয় পতাকার নকশাও প্রায় প্রস্তুত, কিন্তু ইংরেজদের ভয়ে কেউ তা উত্তোলন করতে পারেনি। মহিষাদলের স্বাধীনতা সংগ্রামীরা রথের দিন 60 ফুট উঁচু করে জাতীয় পতাকা রথের মাথায় বেঁধে ওড়াতে থাকে। মাঝপথে ইংরেজদের সৈনিকরা রথ থামায়, কিন্তু মাসিবাড়ি আসার আগে সেই রথ থেকে পতাকা খুলতে পারেনি। রথ দেখার পর আমরা এসে উপস্থিত হলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসি বাড়িতে। 4 জন পুরোহিত আগে থেকেই জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে মাসি বাড়িতে এনেছিলেন। দেখলাম মন্দির কমিটি বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করছেন। ভেতরের পরিবেশটিও চমৎকার। ভক্তদের জন্য অনেক ফ্যানের আয়োজন করা হয়েছে। ভেতরে জগন্নাথ দেবের সঙ্গে মদন গোপাল জিউও সেজে উঠেছেন। রাজবাড়ির প্রথা অনুযায়ী মদন গোপাল জিউ 8 দিন 8 রকম বেশে পূজিত হন। রাজবেশে, ষড়ভুজা গৌরাঙ্গ বেশে, রাখাল রাজা, কৃষ্ণকলি, কালিয়া দমন, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ এবং নটবর বেশে। রথের কাছে 5 ফুট দূরত্বে রয়েছে
মহিষাদলের খ্যাতনামা কৈলাস মন্দির। ভিড় থেকে খানিকটা স্বস্তি পাওয়ার জন্য আর মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে আমরা প্রবেশ করলাম কৈলাস মন্দিরে। প্রবেশ মূল্য 22 টাকা। ভেতরে প্রবেশ করে দেখলাম মন্দির তো বটেই, কিন্তু ভেতরের পরিবেশটা একটা ছোটোখাটো পার্কের মতো। নিকষ কালো জলরাশি আর তার উপর কংক্রিটের ব্রিজ, নিচে বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে। আর পুরো পুকুরের জলে কালিয়া দমন কিংবা বড়শি দিয়ে মৎস্য শিকারের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। আমরা এখনো মন্দিরের মূল কাঠামোতে প্রবেশ করিনি। ব্রিজটি অতিক্রম করেই বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি দেখতে পেলাম। কৈলাসগিরির মধ্যে ধ্যানরত শিব কিংবা নৃসিংহদেব, আর চারিদিকে শিশুদের খেলাধুলা করার মতো গ্লাইডার, ব্যালেন্সার বা দোলনা। আমার তো মন্দিরের এই দিকটাকে চাইল্ড পার্ক বলেই মনে হলো, তবে জায়গাটা আর একটু বড় হলে খুবই ভালো লাগতো। সামনে গোল হয়ে উঠে যাওয়া মন্দিরটি কৈলাস মন্দির। অদ্ভুত ও অদ্বিতীয় স্থাপত্যে নির্মাণ করা হয়েছে। হর ও পার্বতীর অবস্থান মন্দিরের মাথার ওপর, যেখানে কোনোরূপ সেজ নেই, আর বেড় দিয়ে পাহাড়ি রাস্তার মতো সিঁড়ি রয়েছে। পুরো মন্দিরটি 3 তলায় বিভক্ত, যার নিচের তলাতে রয়েছে বাবা লোকনাথের মূর্তি। ওপরের তলাতে প্রথমে চোখে পড়ল মা কালীর মূর্তি। মায়ের দর্শন করে আমরা রেলিংয়ের উপর হাত দিয়ে ওপরে উঠতে লাগলাম। খুবই সংকীর্ণ পথ, মনে হচ্ছে সত্যি আমরা কৈলাস পাহাড়ে উপস্থিত হয়েছি। তার পরের তলাতে গিয়ে দেখলাম শিবলিঙ্গ, যার মাথার ওপর পেতলের সাপ জড়ানো রয়েছে। এরপর আবার আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। ফাইনাল ডেস্টিনেশন কৈলাসগিরি, হর পার্বতী। যতই ওপরে উঠছি ততই চারিদিকের দৃশ্য ওয়াইড লেন্স ক্যামেরার মতো চোখের সামনে বিস্তৃত হচ্ছে। ওপরে উঠে দেখলাম শিব দুর্গা বসে আছে। অভিনব ভাবনা। আমার তো বিশাখাপত্তনমের সেই কৈলাসগিরির কথাই মনে পড়ছে। ওপর থেকে নিচে দেখতে প্রত্যেকেরই ভালো লাগে। পাখির চোখে
পুরো জায়গাটিকে দেখা যায়। দেখুন সেই পুকুরটি কেমন লাগছে। ওহ, এলাম হ্রদ দেখতে, আর এসে কৈলাস মন্দিরও দেখা হয়ে গেল। একেই বুঝি বলে হ্রদ দেখা আর কলা বেচা। যাই হোক, আমরা যারা বেড়াতে ভালোবাসি কোনো নতুন জায়গা পেলে উৎসাহিত হই। এই মন্দির আমাকে হতাশ করেনি। বন্ধুরা, এবার ফেরার পালা। আমি সোজা রথে এসেছি, আর আপনারা উল্টো রথে আসুন। খুবই ভালো লাগবে এই সুপ্রাচীন ঐতিহ্যবাহী মহিষাদলের রথ। সকলের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমিও উৎসাহিত হব, আর আপনাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও আনতে পারবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।